আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তার উপর মায়াকে এই রূপে দেখে অরণ্যের নেশা ধরে যাচ্ছে। নিজের উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। অরণ্য ধীরে ধীরে এগিয়ে গিয়ে মায়ার কাঁধে হাত রাখল। মায়া চমকে পিছনে ফিরে তাকালো। ফেরার সময় মায়ার ভেজা চুলগুলো অরণ্যের মুখে বাড়ি খায়। অরণ্য আবেশে চোখ বন্ধ করে নেয়। মায়ার কেশবনে হারিয়ে যাচ্ছে সে। মায়ের ভেজা চুলের ঘ্রাণে মাতাল হয়ে যাচ্ছে অরণ্য। অরণ্যকে এভাবে সামনে দেখে মায়া পুরো জমে গেল। হাত পা থরথর করে কাঁপছে ওর। লজ্জায় তাকাতে পারছে না অরণ্যের দিকে। অরণ্য এভাবে চলে আসবে জানলে হয়তো কোথাও লুকিয়ে পড়তো। বৃষ্টির কারণে হয়তো অরণ্যের আসার শব্দ পায়নি মায়া। ওই মহিলাটি ওকে এভাবে শাড়ি পরিয়ে দিয়ে গেছে। এখন অরণ্যের সামনে লজ্জায় পড়ে যাচ্ছে মায়া। মায়ার লজ্জায় লাল হওয়া চেহারা অরণ্যের সর্বনাশ ডেকে আনছে। সব হুঁশ জ্ঞান লোপ পাচ্ছে। মায়ার মায়া জালে ডুবে যাচ্ছে সে। অরণ্য নেশাগ্রস্ত চোখে তাকিয়ে দুই হাতে মায়ার মুখটা ধরে ওপরে তুলল। মায়ার শরীরের কাঁপুনি আরো শত গুণ বেড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। অরণ্য মায়ার কপালে কপাল ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলল, কেন এমন হয় বলো না? কেন তোমার কাছে আসলে ঠিক বেঠিকের হুঁশ থাকে না আমার? কেন তোমার মায়াজাল থেকে বের হতে পারি না? তোমার কাছে আসা খারাপ জানা সত্ত্বেও কেন এটাই আমার কাছে ঠিক লাগে? কেন মনে হয় এটাই সবচেয়ে পবিত্র সম্পর্ক? এটাতে কোনো ভুল নেই কেন বলো না? মন মস্তিষ্কের লড়াইয়ে আমি অনেক ক্লান্ত মায়া। প্লিজ আমাকে মুক্তি দাও না, আমাকে একটু শান্তি দাও না, বুকে জ্বলতে থাকা আগুনটাকে নিভিয়ে দাও না। অরণ্যের আবেগী কথাগুলো মায়াকে কেমন মোহিত করে দিল। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অরণ্যের তৃষ্ণার্ত নজর মায়ার কম্পিত অধর জোড়ায়। অরণ্যের চাওয়া বুঝতে পারছে মায়া। মায়ার নিজেরও আজ বাকি দুনিয়ার সব বাধ্যবাধকতা ভুলে যেতে ইচ্ছে করছে। আজ একটু স্বার্থপর হতে ইচ্ছে করছে। আজকের জন্য না হয় ওর স্বামীর ভালোবাসা পেল, এতে ক্ষতির কি আছে? লোকটা তো তারই স্বামী। হ্যাঁ, আজ সে স্বার্থপর হবে। স্বামীর ভালোবাসায় হারাবে সে নিজেকে। মায়া চোখ বন্ধ করা অবস্থায় মুখটা হালকা উঁচু করে নিল। মায়াতে বিভোর অরণ্য মায়ার এমন আহ্বানে কিভাবে সাড়া না দিয়ে থাকতে পারে? অতঃপর অরণ্য মায়ার অধরের সাথে নিজের অধর যুগল মিলিয়ে নিল। মায়ার অধর সুধা পান করতে লাগলো। মায়া নিজের সব শক্তি হারিয়ে ফেলছে। দুই হাতে অরণ্যের গেঞ্জি খামচে ধরে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। দীর্ঘ 5 মিনিট ধরে চলল তাদের সুধা পান। তারপর অরণ্য মায়াকে কোলে তুলে নিয়ে এসে বেডের উপর বসিয়ে দিল। মায়া লজ্জায় উল্টো দিকে ঘুরে বসল। অরণ্য মায়ার পিঠের ওপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে এক পাশে রেখে মায়ার খোলা পিঠে ঠোঁট ছোঁয়াতে লাগলো। মায়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বিছানায় চাদর আঁকড়ে ধরল। পিঠে চুমু খাওয়া শেষে অরণ্য মায়াকে আবার নিচের দিকে ঘোরালো। ডুব দিল আবারও মায়ার ঠোঁটে। মায়াকে নিয়ে পাড়ি দিল ভালোবাসার রাজ্যে। রাত মাঝ প্রহর। অরণ্যের বাহুডোরে শান্তিতে ঘুমিয়ে আছে মায়া। আর অরণ্য মায়া ভরা চোখে তাকিয়ে দেখছে তার সন্ধ্যা মালতীকে। মায়ার গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে স্লাইড করছে। মনে মনে বলছে, তোমাকে ছাড়া আমার চলবে না সন্ধ্যা মালতী। আর একটা সেকেন্ডও তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। এখন তো তোমার মনের কথাও বুঝে গেছি আমি কালই বাবাকে সবকিছু বলে দিব। যা হওয়ার হবে। আমি আর কিছুর ভয় করি না। হয়তো রিয়ার সাথে একটু অন্যায় হবে, কিন্তু আমার কিছু করার নেই। এমনিতেও আমি ওকে কখনো মেনে নিতে পারবো না। তার চেয়ে ভালো ও এই মিথ্যে সম্পর্ক থেকে বের হয়ে অন্য কারোর সাথে সুখে থাকুক। আমার শুধু তোমাকে চাই, আর কিছু না। ভালোবাসি সন্ধ্যা মালতী, অনেক ভালোবাসি। অরণ্য মায়ার কপালে চুমু দিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে এক সময় নিজেও ঘুমিয়ে পড়ল। সকালবেলা পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে এলো অরণ্যের। কপাল কুঁচকে চোখ খুলে তাকালো অরণ্য। হাসি মুখে চোখ মেলে তাকালো তার সন্ধ্যা মালতীকে দেখার আশায়। কিন্তু বিছানায় মায়াকে দেখতে না পেয়ে মুখের হাসি বিলীন হয়ে গেল অরণ্যের। চমকে গিয়ে এক ঝটকায় উঠে বসল সে। রুমের ভেতরেও কোথাও মায়াকে দেখতে পেল না অরণ্য। বুকের ভেতর ধুক করে উঠল। কোথায় গেল মায়া?
অরণ্য দ্রুত উঠে দড়িতে ঝুলানো ওর জামা কাপড়গুলো পরে নিল। শার্টটা পরতে গেলেই হঠাৎ পকেট থেকে একটা কাগজ পড়ে গেল। অরণ্য ভ্রু কুঁচকে কাগজ উঠিয়ে মেলে ধরল। কাগজের লেখাগুলো দেখে মনে হচ্ছে কোনো কালি দিয়ে ঘষে ঘষে লিখেছে। চিঠিতে লেখা আছে, আমি চলে যাচ্ছি, প্লিজ আমাকে খোঁজার বৃথা চেষ্টা করবেন না। আমাদের জন্য এটাই ভালো হবে। আমি কখনো আপনার কাছে কোনো দাবি নিয়ে আসবো না। আপনি আমাকে ভুলে নিজের জীবনে সুখী হন। আমি জানি আমি আপনার অনেক বড় অপরাধী, হয়তো মাফ করবেন না আমায়, তবুও পারলে মাফ করে দিয়েন। কালকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল। ওই স্মৃতিটুকু নিয়েই না হয় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনার কাছে একটাই অনুরোধ, প্লিজ কালকে রাতের সুন্দর মুহূর্তটাকে কোনো অপরাধ ভাববেন না, আর ওটা নিয়ে নিজের মনে কোনো অপরাধ বোধ রাখবেন না। ভালো থাকবেন সবসময়। ইতি, আপনার সন্ধ্যা মালতী। অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাত থেকে চিঠিটা পড়ে গেল। না না, এটা হতে পারে না। তুমি আমার সাথে এটা করতে পারো না। আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না তুমি, কিছুতেই না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। অরণ্য পাগলের মতো ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। বাইরে এসে বৃদ্ধ স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারল না। অরণ্য ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। অরণ্য সবার প্রথমে মায়ার মামার বাড়ি এলো ওর খোঁজ নিতে। দরজায় এসে বেল দিলে মায়ার মামা এসে দরজা খুলে দিল। সকাল সকাল অরণ্যকে দেখে মায়ার মামা একটু অবাক হলেন। তিনি বললেন, আরে জামাই বাবাজি, তুমি হঠাৎ করে? এসো এসো, ভিতরে এসো। অরণ্য ভেতরে এসে বসলো। মায়ার মামাকে একটা বাহানা দিয়ে বলল, আসলে এদিকে একটা কাজে এসেছিলাম তো, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। ও আচ্ছা, ভালো করেছো। বসো, আমি তোমার শাশুড়িকে ডাকছি। অরণ্য এদিক ওদিক তাকিয়ে মায়াকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু মায়াকে কোথাও দেখতে পাচ্ছে না সে। ওর ভেতরের অশান্তি যেন আরো বেড়েই চলেছে। অরণ্য মায়ার মামার উদ্দেশ্যে বলে উঠল, বাসায় সবকিছু ঠিক আছে তো? না মানে রিয়ার কাছে শুনলাম মায়া নাকি কাল বাসায় ফেরেনি, তো পরে কি এসেছে? মায়ার মামা বলে উঠল, হ্যাঁ বাবা, কাল সারা রাত না জানি কোথায় ছিল মেয়েটা। আমরা এদিক ওদিক অনেক খোঁজ খবর নিলাম, কিন্তু পেলাম না। হঠাৎ করে ভোরবেলা দেখি কোথা থেকে বাসায় এসেছে। জিজ্ঞাসা করলে বলল ওর কোন বান্ধবীর বাসায় ছিল নাকি। ও, তার মানে ও এখন বাসাতেই আছে? না, বাসায় তো নেই। আসলে এসেই হঠাৎ সব ব্যাগপত্র গুছিয়ে বলল ও নাকি এখন থেকে ভার্সিটির হোস্টেলে থাকবে। হোস্টেলে নাকি সিট পেয়েছে। আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ও চলে গেল। তারপর কয়েকবার ফোন দিলাম, কিন্তু ফোনও বন্ধ। অরণ্য ওখানে আর দেরি না করে কোনো বাহানা দিয়ে বেরিয়ে এলো। তারপর সোজা মায়ার ভার্সিটির হোস্টেলে এসে মায়ার খোঁজ করলো, কিন্তু কোথাও মায়াকে পেল না। হোস্টেলের কর্মকর্তার কাছ থেকে খোঁজ নিয়ে জানলো মায়া নামের কোনো মেয়েই এখানে আসেনি। তার মানে মায়া ওর মামাদের মিথ্যে বলেছে, ও হোস্টেলে আসেনি। তাহলে কোথায় গেল ও? আমার সন্ধ্যা মালতী কি সত্যি সত্যি আমার জীবন থেকে হারিয়ে গেল? অরণ্য দিশে হারা হয়ে যাচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। কোথায় খুঁজবে এখন ওর মায়াকে? মায়াকে ছাড়া কিভাবে বাঁচবে ও? কিভাবে? পেরিয়ে গেছে তিনটে দিন। এই 3 দিনে পাগলের মতো সব জায়গায় খুঁজে বেরিয়েছে মায়াকে, কোথাও পায়নি অরণ্য। রিয়ার কাছেও অনেকবার অনেক বাহানায় জানার চেষ্টা করেছে, কিন্তু মায়ার কোনো খোঁজই পায়নি অরণ্য। ধীরে ধীরে সব আশা ফুরিয়ে যাচ্ছে অরণ্যের। চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছে ও। মায়াবিহীন জীবন যে ওর কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। এই অসহনীয় যন্ত্রণা যে আর সহ্য করতে পারছে না। নাওয়া খাওয়া সব ভুলে গেছে। বাড়ির সবাই অরণ্যের এই হঠাৎ পরিবর্তনে চিন্তিত। সবাই জানার অনেক চেষ্টা করেছে, কিন্তু অরণ্য কাউকে কিচ্ছু বলছে না। সাহিল আর ইহান অরণ্যের ব্যাপারটা জানলেও তারাও কাউকে কিছু বলতে পারছে না। এই যন্ত্রণা ভোলানোর জন্য অরণ্য আজ জীবনের প্রথম নেশা করেছে। নেশায় বুঁদ হয়ে পড়ে আছে বারে। বার বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তবুও অরণ্য অ্যালকোহল পান করেই যাচ্ছে। সাহিল আর ইহান বারবার ফোন করে যাচ্ছে, কিন্তু অরণ্যের সেদিকে কোনো হুঁশ নেই। অবস্থা বেগতিক দেখে বারের ছেলেটা অরণ্যের ফোন রিসিভ করে ইহানকে বলল যে অরণ্য বারে রয়েছে। ইহান আর সাহিল সাথে সাথে দ্রুত বারে চলে গেল। অরণ্যের এই অবস্থা দেখে ওদের দুজনেরও প্রচুর খারাপ লাগছে। ওরা এসে অরণ্যকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অরণ্য ওদের দেখে নেশায় মাতাল কণ্ঠে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরে তোরা এসেছিস, দেখ না অনেক মজা হচ্ছে, তোরাও আয়, একসাথে আড্ডা দেব। ইহান বলে উঠল,
এসব কি করছিস অরণ্য? তুই জানিস বাসার সবাই কত চিন্তা করছে তোর জন্য। এভাবে নেশায় মাতাল হলে কি সব ঠিক হয়ে যাবে? অরণ্য করুণ সুরে বলল। তাহলে কি করলে ঠিক হবে বল না, বল না কি করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো, বল না কি করে আমি আমার মায়াকে পাবো, বল না। তোরা এনে দিবি, এনে দে না আমার মায়াকে, প্লিজ এনে দে না। সাহিল আর ইহানের প্রচুর কষ্ট পাচ্ছে অরণ্যের এই অবস্থা দেখে। প্রখর আত্মসম্মান বোধ সম্পূর্ণ ছেলেটার এমন করুণ অবস্থা দেখতে পাচ্ছে না ওরা। কিছু একটা করতেই হবে, অরণ্যকে এভাবে ধুকে ধুকে মরতে দিবে না। ওরা কোনো রকমে অরণ্যকে ধরে নিয়ে বাসায় নিয়ে আসলো। পরদিন বেলা 11টায় তনিমা বেগম, এলিসা আর রাবিয়া বেগম ড্রয়িং রুমে বসে কথা বলছে। সারাও ওখানে বসে টিভি দেখছে আর তাদের কথোপকথন শুনছে। তনিমা বেগম দুঃখী কণ্ঠে বললেন, ছেলেটার কি হয়েছে কে জানে, কেমন বেহাল দশা হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাসায়ও ঠিক মতো আসে না, জিজ্ঞেস করলে কিছু বলেও না। রিয়াকে জিজ্ঞেস করলাম, সেও কিছু বলতে পারে না। ছেলেটার জন্য অনেক চিন্তা হচ্ছে আমার। এলিসা বেগম বলে উঠলেন, হ্যাঁ, আমরাও বোয়াল কেটেছি। অরণ্য এমন বলতে গেছে। এলিসা বেগমের মহান বাণীতে ওরা তেমন অবাক হলো না, তারা এসব শুনে অভ্যস্ত। রাবিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। শুধু অরণ্য না, আমার ছেলেটারও কি জানি হয়েছে। গত 3 দিন ধরে সাহিল কেমন পাল্টে গেছে। বেশিরভাগ সময় বাসার বাহিরেই থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মন মেজাজ কেমন খিটখিটে হয়ে থাকে ওর, কিছু বললেই এড়িয়ে যায়। আজ হঠাৎ বলছে ও নাকি আবার নিউ ইয়র্ক চলে যাবে, ওখানেই নাকি থাকবে। বললো তো ভাবি, আমার একটাই ছেলে, ওকে ছাড়া কিভাবে থাকবো আমরা। রাবিয়া বেগমের কথা শুনে সারার বুকের ভেতর কেমন ধুক করে উঠল। কেন যেন অদ্ভুত পচা পচা ফিলিংস হচ্ছে। উনি চলে যাবেন? কিন্তু কেন? উফ, নিশ্চয়ই ওই বিদেশি মেয়েগুলোর জন্যই আবার যাচ্ছে। কিন্তু ওনার যাওয়ার কথা শুনে আমার এমন লাগছে কেন? তা ভালো লাগে না। ওদের কথার মাঝেই হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। কাজের বুয়া গিয়ে দরজা খুলে দিলে একজন লোক ভেতরে ঢুকলো। লোকটা তনিমা বেগমদের সামনে এসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। জি, আমি কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্ট, যিনি আপনার ছেলের বিয়ের কাবিন করেছিলেন। আমি কি একটু অরণ্য সাহেবের সাথে দেখা করতে পারি? তনিমা বেগম বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। তনিমা বেগম সারাকে বললেন, সারা মা, যা তো তোর অরণ্য ভাইয়াকে ডেকে আনতো। সারা মাথা ঝাঁকিয়ে উপরে উঠে গেল অরণ্যকে ডাকতে। একটু পরে অরণ্য চোখ ডুলে হাত দিয়ে নিজের চুল ব্রাশ করতে করতে নিচে নেমে এলো। নিচে এসে বলল, কি হয়েছে মা, ডাকছিলে আমাকে? হ্যাঁ বাবা, আসলে উনি কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্ট, তোর সাথে দেখা করতে এসেছে। অরণ্য লোকটার দিকে তাকিয়ে বলল, জি বলুন, কি বললেন? লোকটা একটা পেপারের খাম এগিয়ে দিয়ে বলল, জি, এটা আপনার বিয়ের কাবিননামা, রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই 1 কপি আপনাকে দিতে বলেছে স্যার। আপনার যে কোনো কাগজপত্রের কাজে লাগতে পারে। আপনি একটু ভালো করে চেক করে দেখে বলেন কোনো সমস্যা আছে কিনা। অরণ্যের এসব দেখার বিন্দুমাত্র ইচ্ছেও নাই, কিন্তু সবার সামনে তো মানা করা যাচ্ছে না। তাই অনিচ্ছা সত্ত্বেও অরণ্য পেপারটা হাতে নিয়ে আনমনা হয়ে পেপারে চোখ বুলাতে লাগলো। কোন রকম চোখ বুলিয়ে সেই পৃষ্ঠা উল্টাতে যাবে, তখনই একটা কোণের স্বাক্ষরের জায়গায় মায়ার নামটা দেখে ভ্রু কুচকে এলো ওর। অরণ্য ভাবছে এটা হয়তো ওর ভ্রম হবে। অরণ্য চোখ ডোলে ভালোভাবে পরিষ্কার করে আবারও তাকায়। না, এখনো মায়াই দেখতে পাচ্ছে। অরণ্যের হাত কেমন কাঁপতে শুরু করেছে, হৃদস্পন্দনের গতিবেগ অস্বাভাবিক হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে ওর। অরণ্য সারার দিকে তাকিয়ে বলল, সারা, একটু পানি আনতো। সারা মাথা ঝাঁকিয়ে রান্নাঘর থেকে গ্লাসে করে পানি নিয়ে এলো। অরণ্য পানি নিয়ে নিজের চোখে ছিটালো, চোখ পরিষ্কার করে আবারও তাকালো সেদিকে। হ্যাঁ, এখনো সে মায়ার নামটাই দেখতে পাচ্ছে। এবার সারা শরীরই কেমন কাঁপছে অরণ্যের। অরণ্য সেই লোকটার দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, আপনার এটা কি আসল পেপার? লোকটা বলে উঠল, জি স্যার, এটা আসল পেপারের কপি। তাহলে এখানে কোনের নামের স্বাক্ষর ভুল আসলো কিভাবে? জি না স্যার, ভুল আসার প্রশ্নই আসে না। বিয়ের সময় যে স্বাক্ষর দেয়া আছে ওইটাই আসবে। অরণ্য পেপারটা লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, তাহলে এটা কি? নামটা একটু জোরে পড়ে শোনান তো। লোকটা তখন পেপারে থাকা মায়ার নামটা পড়ে শুনল, যা শুনে অরণ্য সহ বাকি সবাইও স্তব্ধ হয়ে গেল।
অরণ্য সবকিছু কেমন এলোমেলো লাগছে। অরণ্য আবারও জিজ্ঞেস করলো, তাহলে এই নামটা কোথা থেকে আসলো? স্যার, এটা তো কনের স্বাক্ষর, আর প্রথম থেকেই এই নামটাই আছে। কথাটা যেন অরণ্যের কানে বারবার বাজতে লাগলো। অরণ্য আবারও পেপারটা নিয়ে মায়ার নামটা ভালো করে দেখতে লাগলো। স্বাক্ষরের জায়গায় জলজল করে জ্বলতে থাকা মায়ার নামটা দেখে অরণ্যের আশেপাশের সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। মুহূর্তেই যেন সবকিছু থমকে গেল। তার মানে কি মায়ের সাথে আমার বিয়ে হয়েছে? ভাবতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল। অরণ্যের তখন মনে পড়ল বিয়ের দিন কেমন দুবার করে ওর বিয়ে পড়ানো হয়েছিল। তাহলে কি সত্যি সত্যি মায়াই আমার স্ত্রী? অরণ্যের সামনে পুরো দুনিয়া গোল গোল করে ঘুরতে লাগলো। এখন ওর কি রিয়াকশন দেওয়া উচিত তা বুঝতে পারছে না ও। মায়া ওর স্বামী এটা জেনে খুশি হবে নাকি ওর সাথে এত বড় ধোকার জন্য রাগ দেখাবে? তবে আপাতত খুশির জায়গায় রাগটাই ভারী হয়ে যাচ্ছে। অরণ্য পেপারের দিকে তাকিয়ে থেকেই রাগী কণ্ঠে উচ্চস্বরে রিয়ার নাম ধরে ডেকে উঠল। 2-3 বার ডাকার পর রিয়া দৌড়ে এলো। রিয়া দ্রুত নিচে এসে বলল, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? অরণ্যের চিল্লানিতে বাসার বাকি সদস্যরাও এসে জড়ো হয়ে গেল। তারা সবাই বুঝতে পারছে না কি হয়েছে। অরণ্য হাতের পেপারটা রিয়ার মুখের উপর ছুঁড়ে মেরে চোয়াল শক্ত করে বলল, এসব কি? রিয়া বেচারি ভয়ে ভয়ে পেপারটা হাতে নিয়ে নিল। কাবিন নামায় মায়ার নাম দেখে ওর ভয়ে গলা শুকিয়ে এলো। এই রে, ধরা পড়ে গেলাম বুঝি। এখন কি করব? এরা সত্যিটা জানলে আমার কি অবস্থা করবে কে জানে। রিয়াকে চুপ থাকতে দেখে অরণ্য আবারও রাগী কণ্ঠে উচ্চস্বরে বলল, চুপ করে আছো কেন? বলো এসব কি? টেল মি, ড্যাম ইট। রিয়া ভয়ে কেঁপে উঠল। কোনো রকমে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কিছু জানি না, সত্যি বলছি। ও, তুমি কিছু জানো না তাই না? ওকে ফাইন, তোমার বাবা মা তো নিশ্চয়ই জানবে তাই না? অরণ্য এবার রিয়ার মা বাবাকে ফোন করে দ্রুত এই বাসায় আসতে বলল। আধা ঘন্টার মাঝে রিয়ার মা বাবা এসে হাজির হলো। অরণ্য তাদের দিকে পেপারটা এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ তো বলুন, এই ব্যাপারে আপনাদের কি বলার আছে? রিয়ার মা বাবারও ভয়ে কণ্ঠনালী বন্ধ হয়ে গেল। ওরা কি বলবে ভেবে পাচ্ছে না। রিয়ার মা বলে উঠল, আমার মনে হয় পেপারেই কোনো ভুল এসেছে, তাছাড়া আর কিছুই না, সত্যি বলছি। অরণ্যের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অরণ্য এবার ফোন বের করে বলল, বুঝতে পেরেছি, আপনারা এভাবে মুখ খুলবেন না। ব্যাপার না, এখন আপনাদের মুখ আমি না, পুলিশ এসেই খুলবে। কথাটা বলে অরণ্য পুলিশকে ফোন করতে নিল। রিয়াদের এবার ভয়ে আত্মা উড়ে যাওয়ার উপক্রম। রিয়ার বাবা হাত জোর করে অনুনয় সুরে বললেন, না না বাবা, পুলিশকে ডেকো না। আমি বলছি তোমাকে সবটা, হ্যাঁ মায়াই তোমার স্ত্রী আর এবাড়ির বউ। তারপর রিয়ার বাবা প্রথম থেকে সবটা খুলে বলল। সব শুনে অরণ্য সহ বাকি সবাই স্তম্ভিত হয়ে গেল। এত বড় একটা ধোঁকা হয়েছে ওদের সাথে, আর ওরা কিনা জানেই না। অরণ্য ধপ করে সোফায় বসে পড়ল। কিছু সময়ের জন্য সবকিছু থমকে গেল। ওর সন্ধ্যা মালতী ওর নিজের স্ত্রী, এটা ভেবে খুশি হওয়ার চেয়ে মায়ার দেওয়া ধোঁকাটাই ওকে বেশি আঘাত করছে। বাসার বাকি সবারও প্রচুর রাগ হচ্ছে। তনিমা বেগম রিয়ার সামনে এসে ঠাস করে একটা চর লাগিয়ে দিল। চর খেয়ে রিয়া ছিটকে নিচে পড়ে গেল। তনিমা বেগম রাগী কণ্ঠে বললেন, কেমন মেয়ে তুমি? বিয়েবিহীন একটা পরপুরুষের সাথে দিনের পর দিন থাকছো, লজ্জা শরমের কিছুই তোমার মাঝে নেই? তোমার মতো বেহায়া মেয়ে আমি দেখিনি। ছি, তোমার চেহারা দেখতেও ঘৃণা হচ্ছে আমার। তনিমা বেগম এবার রিয়ার মা বাবার উদ্দেশ্যে বললেন, আপনাদের লজ্জা করলো না আমাদের সাথে এত বড় বেইমানি করতে? আপনাদের মতো নির্লজ্জ মানুষ আমরা দুনিয়াতে দ্বিতীয়টা দেখিনি। নিজের মেয়েকে কিভাবে একটা পরপুরুষের সাথে পাঠিয়ে দিলেন? একবারও বিবেকে বাঁধলো না আপনাদের? ছি। অরণ্যের হঠাৎ কিছু একটা মনে আসতেই উঠে দাঁড়িয়ে রিয়ার মায়ের উদ্দেশ্যে বলল, 1 মিনিট, আপনি প্রথম থেকে জানতেন আমি রিয়াকে না মায়াকে বিয়ে করতে চাই তাই না? আর আপুকেও সেদিন আপনি মিথ্যা বলেছিলেন তাই না? রিয়ার মা থমতো মতো খেয়ে গেল। সে কি বলবে? চুরি ধরা পড়ে যাওয়ায় মুখ থেকে আর কথা বের হচ্ছে না তার। অরণ্য ক্রুদ্ধ কণ্ঠে বলল, কি হলো বলুন? রিয়ার মা ভীতু স্বরে বলল, হ্যাঁ। অরণ্য দাঁত কিরমির করে বলল, সত্যি বলছি, আপনি যদি মহিলা না হয়ে কোনো পুরুষ হতেন তাহলে আমার হাতে আজ আপনার মৃত্যু নিশ্চিত ছিল। ডিসগাস্টিং ওম্যান। এদিকে বাকি সবাই অরণ্যের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। অরণ্যের বাবা বলে উঠল,
কি বলছিস এসব অরণ্য? মায়াকে বিয়ে করতে চেয়েছিলি মানে? অরণ্য তখন সবাইকে সবটা খুলে বলল। সবাই আরো একবার ঝটকা খেল, সাথে রিয়াদের উপর আরো বেশি করে রেগে গেল। অরণ্যের ফুপি রাবিয়া বেগম এগিয়ে এসে বলল, অরণ্য তুই পারবি না তো কি হয়েছে, আমি তো পারবো। কথাটা বলেই রাবিয়া বেগম রিয়ার মায়ের গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। তারপর বলে উঠল, অসভ্য মহিলা, ভালো টাকা পয়সাওয়ালা ছেলে দেখে লোভ সামলাতে পারিসনি তাই না? তাই তো নির্লজ্জের মতো মায়ার জায়গায় নিজের মেয়েকে দিতে চেয়েছিলি, কিন্তু উপরওয়ালার লীলা দেখ, সে ঠিক মানুষের সাথেই জুটি মিলিয়ে দিয়েছে। আর তোরা কিনা সেটা নিয়েও জঘন্য খেলা খেলেছিস। তোদের মতো মহিলাদের তো মুখে চুনকানি মাখিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা উচিত।